এখন 6:40 বাজে, তবু বাইরেটা কেমন অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, সবে ভোর 4টে বাজে। সেই কালকের মতো একই রকম বৃষ্টি হয়ে যাচ্ছে। বেশ ভালো লাগছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। কিন্তু শ্রেয়ার স্কুল যাওয়ার সময় যখন বৃষ্টি হয় না, তখনই খারাপ লাগে। কারণ ও তো রেনকোট নিয়ে যেতে চায় না, জোর করে দিতে হয়। আর তার উপরে রেনকোট নিলেও কিন্তু সেই পায়ের দিকটা ভিজে যায়। তো সেই জন্যই একটু খারাপ লাগে না। এই ভোরের বৃষ্টি কার ভালো লাগে না বলুন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নাস ইচ্ছে। আপনারা যে যেখানে আছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। চলুন আজকে আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন কালকে যে দইটা এনেছিলাম না, দইটা ঢেলে নিলাম। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু কলকাতার মতো এখানে মিষ্টির দোকানে টক দই পাওয়া যায় না। মিষ্টি দই যদিও পাওয়া যায়, টক দই একদমই পাওয়া যায় না। তাই প্যাকেট দই এনেছিলাম, সেটাই একটা পাত্রে ঢেলে নিলাম। আর এখন সকালে টিফিন করতে চলে এসেছি। শ্রেয়া স্কুলে যাবে, তাই এখানে দেখুন 1.5 কাপ সুজি নিয়েছি আর 1 কাপ টক দই নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। নিয়ে এটাকে সুন্দর করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে গ্রাইন্ডারে খুব সুন্দর করে এটাকে ঘুরিয়ে নেব, নিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এর থিকনেসটা কিন্তু খুব পাতলা হবে না, খুব মোটা হবে না, মিডিয়াম একটা থিকনেস করে বানিয়ে নিয়েছি। আর এদিকে সকালে উঠেই আমি আলু সিদ্ধ করতে বসিয়েছিলাম। সেই আলুগুলোকে বার করে নিয়েছি। এখন সুন্দর করে ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে নেব। নেওয়ার পরে না, এতে স্বাদ অনুযায়ী লবণ, 2টো লঙ্কা ভেজে নিয়েছি, একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আর এইগুলো লবণের সাথে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর তার সাথে সাথে একটুখানি কাঁচা সর্ষের তেল দেব। আর হ্যাঁ, এর ভিতরে না আমি একটুখানি আচারের তেল দিয়েছি, সর্ষের তেলের জায়গায় আচারের তেল দিয়েছি। দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিয়েছি। এবার একটা ছোট্ট থালায় না আমি ভালো করে একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে চারিধারে লাগিয়ে নিলাম। আর যে ব্যাটারটা বানিয়েছিলাম তার ভেতরে একটু খাবার সোডা আর একটু মিষ্টি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। নিয়ে এই থালাটায় খুব সুন্দর করে ছড়িয়ে দেবো। আর আগের থেকে দেখুন আমি জল বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে। বেশ জলটা টকবক করে ফুটে উঠেছে, ভেপার ওটা মানে উঠতে শুরু করেছে। তখন একটা ছিদ্র জাতীয় পাত্র দিয়ে দিয়েছি। দিয়ে ওই থালাটা এর ভিতরে দিয়ে ঢেকে দিয়েছি। বেশ মিনিট 5 রেখে দিয়েছিলাম। আর তারপরে দেখুন এটা হয়ে গেছে। এখন আমি এর ওপরে যে আলুটা মেখে রেখেছিলাম না, সেই আলুটা সুন্দর করে ছড়িয়ে দেবো। তবে এই আলুটা কিন্তু কড়াইও ভালো করে এটাকে কষিয়ে নেওয়া যায়, কিন্তু আমি কষাইনি, আমি মেখে নিয়েছি। দেখুন আলুটা ছড়িয়ে দিয়ে এর ওপরে আবার আর এক প্রস্ত সুন্দর করে ব্যাটার ছড়িয়ে দিয়ে আরও একবার ঢেকে দিলাম। দিয়ে আরও 5 মিনিট এটাকে জাল দেওয়ার পরে একবার চেক করে নেব। আর যতক্ষণ ওটা হচ্ছে ততক্ষণ শেয়ার জন্য একটু খেজুর আর কাজু একটা টিফিনে প্যাক করে নিলাম। কারণ যাওয়ার সময় এতটা তাড়াহুড়ো লাগায় যে আমি দিতেই পারি না। তো দেখুন এখানে আমি ছুরি দিয়ে দেখলাম এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে নাবিয়ে একটু ঠান্ডা করতে দেবো কিছুক্ষণের জন্য, যাতে মানে গরম গরম এটা কাটলে না উঠতে যায় না, কেমন ভেঙে ভেঙে যায়। কিন্তু একটুখানি ঠান্ডা করে যদি এটা কেটে নেন তাহলে কিন্তু একদম সুন্দর উঠে যাবে। আর এখানে দেখুন আমি পিৎজার মতো একদম পিস পিস করে সুন্দর করে এটাকে কেটে নেব। এগুলো এবার চামচ দিয়ে খুব সুন্দর করে আমি সবকটাকে এক এক পাশ থেকে উঠিয়ে নেব। আর এর ভিতরে দেখুন পুরটা কি সুন্দর হয়ে গেছে না, একদম পুরো স্যান্ডউইচ লাগছে। এটা বলতে পারেন আলু আর সুজির স্যান্ডউইচ। তো এগুলো এক এক করে সব আমি এখন এর মধ্যে রেখে দিচ্ছি। আর এইটা না একটু অন্যরকমভাবে দেবো, তেলে একটুখানি ভেজে নেব। তো তার জন্য আমি কড়াইতে হালকা করে তেল দিয়েছি, মানে 1 চামচের মতো তেল দিয়েছি। আর সর্ষে দিয়েছি। সর্ষেটা বেশ ফেটে ফেটে গেলে তার ভিতরে 2-4টে কারি পাতা কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে কিছুটা ম্যাগি মশলাও দিয়ে দিচ্ছি। আর তার সাথে একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো। আমার কড়াইটা বেশ ভালোই গরম হয়ে গেছিলো, তাই আমি কি করেছি বলুন তো, ওটাকে অফ করে দিয়েছিলাম। তো কড়াইটা ঠান্ডা হতে গ্যাসটা আবার জ্বেলে দিয়েছি। দিয়ে যে সুজির পিসগুলো ছিল না, মানে সুজি স্যান্ডউইচের যে পিসগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিলাম 4টে পিস। দিয়ে এই মশলাগুলো সুন্দর করে উল্টে পাল্টে এর গায়ে লাগিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি শেয়ার টিফিনে দিয়ে দিচ্ছি। আর এটা না আজকে শুধু সসের সাথে দিচ্ছি, কারণ আজকে মঙ্গলবার, তাই পেঁয়াজ রসুনের চাটনিও করতে পারবো না। আর ঘরে নারকেলও নেই, তো নারকেলের চাটনিও করতে পারবো না। তো শ্রেয়াকে দিয়ে দিলাম। আর শ্রেয়া কিন্তু আজকে যথারীতি রেনকোটও নিল না, বললো আমি ছাতা নিয়ে যাব। আমরা সবাই বলছিলাম তুই সাইকেল চালাতে চালাতে ছাতা কি করে ধরবি, বললো ও ধরে নেবো। জানি না কেন ওর রেনকোটে এত প্রবলেম হয়।
ওটা বলছিল কি কাপড় চাচ্ছিলে নাকি? সেটা কাপড়ের বিড়ালের বাচ্চা রয়েছে তো। হ্যাঁ, দেবো না এখন থাক, তুমি বসেই একটা জায়গায় রেখে দাও, অন্য ওই গোলাকেরটা দেশে একদম। আচ্ছা আচ্ছা। বলছিল মা কালকে আন্টি কাপড় চাচ্ছিল, আমি ভাবছি এমনি পুরানো কাপড় বোধহয়। আমি বলছি তো আপনি তো এখনো বার করেনি, পরে আন্টিকে বলবো। বলছে না ওই বিড়াল থাকবে, বিড়ালের জন্য কাপড় চাচ্ছি। তাই বললাম ঠিক আছে, আন্টি আসুক, আন্টি কাছে শুনে নেব। সেই একদিন আপনাদের সাথে গল্প করেছিলাম না, আমাদের যিনি ডাস্টবিন নিতে আসেন উনি বিড়াল বাচ্চা খুঁজে পাচ্ছে না, মানে নিচের 3টে বিড়াল বাচ্চা দিয়েছিল, তো 2টো পাচ্ছিল না আর একটা ছিল। তো একটা খুব কান্নাকাটি করছিল, মানে খাচ্ছিল না, ডাকছিল খুব। তো পরে সেই বাচ্চাগুলো খুঁজে পেয়েছে, এক জায়গায় রেখে দিয়েছে। কিন্তু এখন বৃষ্টি হচ্ছে তো তো ওদের মানে তখন রাত্রে থাকে, অসুবিধা হয়। তা কালকে আমি ছিলাম না, তখন প্রিয়ার কাছে কাপড় চাইছিল, প্রিয়াকে জানে না তো। তো আমি শুনে কাপড় বার করে রেখেছিলাম, কিন্তু ও বলল না এখন দরকার নেই, কারণ সামনের বিল্ডিং থেকে একজন দিয়েছে, যখন আবার ওইগুলো নষ্ট হয়ে যাবে তখন আবার নিয়ে যাব। তাই আমি বললাম ঠিকই আছে, কারণ বৃষ্টির সময় না বাচ্চাদের একটু কষ্টই হয়। তো যাই হোক, এখন ঝুলগুলো ঝেড়ে নিলাম। এই আমরা যেখানে থাকি না পারাদ্বীপে, এখানে ডাস্ট এত পরিমাণে হয় আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি যদি 1 সপ্তাহ ঘর না ঝাড়েন তো মনে হবে যেন কত মাসের পর মাস ঘর ঝাড়েননি, এতটাই ঝুল হয়। আর তা বাদে মজুমদারেরও একটু শ্বাসের প্রবলেম হয়, তো সবসময় যাতে ধুলোবালি না থাকে সেই চেষ্টা করি। তো যাওয়ার আগে একবার সুন্দর করে আমি ঝেড়ে নিলাম, কারণ কালকে তো চলে যাব ও কলকাতায়। আমার আসতে হয়তো সপ্তাহখানেক লেগে যাবে, কারণ পিআর কলেজ ছাড়াও আরও আমার অনেক দরকারি কাজ আছে, সেগুলো মেটাতে। তো ততদিনে যাতে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতায় মজুমদার আর শ্রেয়া থাকতে পারে, কারণ ওরা তো এই কাজগুলো করতে পারবে না। তো তার জন্য একটু ভালো করে ঝেড়ে সব ঘর রেখে গেলাম। আর ঝুল ঝাড়ার সাথে সাথে না আমি সোফার কভারগুলো সব চেঞ্জ করে যাব, কারণ এমনি একটু লেট হয়ে গেছে চেঞ্জ করতে। আর তা বাদে যদি সেই আমি এসে চেঞ্জ করতে যাই তাহলে খুব নোংরা হয়ে যাবে আর ওদের থাকতেও প্রবলেম হবে। তাই সুন্দর করে সোফার কভারগুলো সব কিছু আমি চেঞ্জ করে যাব। আর আমি সবসময় কোথাও যাওয়ার আগে না ঘর দোর ঝেড়ে মুছে যেগুলো ধোয়া, যেগুলো চেঞ্জ করা, সমস্ত কিছু করে রেখেই যাই। এখানে বেশিরভাগ আয়রন ওড়ে, কারণ এখানে পোর্ট এরিয়া, তো আয়রনের গাড়ি যাতায়াত করে। আয়রন তো থাকেই, তা বাদে এই জায়গাটা না অনেকগুলো কারখানা আছে, তা ধোঁয়া ধুলো এগুলো তো সবসময় থাকে। তো যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি নোংরাও হয় আর ধুলোও জমে যায়। তা যত তাড়াতাড়ি এগুলো চেঞ্জ করা যায় না ততই ভালো হয়। তো এই টিভির সামনের ক্লথটাও আমি চেঞ্জ করে দিলাম, কারণ এখানে সব মজুমদারের জিনিস থাকে, ওর ওই যে ওষুধের ডাব্বা, জলের বোতল। আজকের দিনটা আমার এমনিতেই খুব ব্যস্ততায় কাটবে, কারণ এখনও প্যাকিং করা হয়নি, তা প্যাকিংটাও গুছিয়ে নিতে হবে। তো ভাবছি তাড়াতাড়ি কাজটা সারবো। আর অনেক সকালেই উঠেছি, কিন্তু মেন হয়েছে আমার ভিডিওটাকে আমি ভয়েস দিতে গিয়ে একটুখানি দেরি হয়ে গেল। তারপরে তো কিচেনে আমার অনেকটা টাইমই কেটে যায়। তো আজকে আবার আরেকবার মার্কেটে যেতে হবে, তো সেটা সকালে যেতে পারবো কিনা জানি না। সকালে না গেলেও সন্ধ্যাবেলা অবশ্যই একবার যেতে হবে, কারণ ঘরে কি কি জিনিস আছে সেগুলো একবার সুন্দর করে দেখে আর সব গুছিয়ে রাখতে হবে। কারণ মজুমদার রান্নাবান্না করবে, তো ও তো রান্নাঘরের বা ঘরের কোনো কিছুই জানে না কোথায় কি আছে। তো সেইগুলো একদম কিনে একদম সাজিয়ে গুছিয়ে ওকে দেখিয়ে তারপরে রেখে যেতে হবে। তো কিছু কিছু ডাল আছে আর একটা দুটো ডাল নেই, সেগুলোকে উঠিয়ে রেখে যাব। আর তাছাড়াও কিন্তু মশলা কোথায় কি আছে সেটাও মজুমদারকে বলে যেতে হবে ভালো করে, কারণ মজুমদার তো এ বিষয়ে একদম অজ্ঞ। আর রান্নাটা তো মজুমদারই করবে, শ্রেয়া এ বিষয়ে কিছু করতে পারবে না। আর তাছাড়াও আজকে সকালবেলা জানেন তো ব্যালকনিতে নিয়ে গিয়ে আমার গাছগুলো দেখিয়ে মজুমদারকে বলে গেলাম যে আমার গাছগুলো যেন একদম নষ্ট না হয়, বিশেষ করে করলা গাছ, কুমড়ো গাছ, কারিপাতা গাছ। আগেরবার যখন বাড়ির থেকে এসেছিলাম বাড়িটা মানে পুরো গাছগুলো না মরে একদম শুকিয়ে গেছিলো, তো খুব মন খারাপ লেগেছিলো। তাই
হচ্ছে দুবার করে আমার মেশিন চালাতে হবে। এখন তো অনেক কাপড় বেরোলো, আরও কিছু কাপড় আছে, তো একবার মেশিন চালিয়ে আজকেই মেলে দেবো, শুকিয়ে যাবে। আর একবার আরও, শুধু মেশিন চালালে তো হবে না, কাপড় শুকানোরও জায়গা চাই। তো বাইরেই শুকাতে দিই, ঘরের ভিতরে তো আমার ছোট্ট ব্যালকনি, আর ব্যালকনিতে যে দড়িটা আছে তাতেও আমার গাছগুলো দখল করে নিয়েছে। তো তার জন্য একবারই মেলে দেবো, আর একবার চালিয়ে রেখে দেবো, কালকে যাওয়ার আগে মেলে দেবো যদি আমি পারি, আর না পারি শ্রেয়াকে বলে যাব। আর এখন মজুমদারকে খেতে দিয়ে দিচ্ছি, 9টা আজকে অলরেডি বেজে গেছে। আর মজুমদারকে না এগুলো আর মশলা দিয়ে দিলাম না, এমনি সিম্পল করে একটু সস দিয়ে দিলাম। আচার খাবে কিনা বলেছিলাম, বললো না সস দিয়ে দাও, আর আমরা যখন খাবো একটু মশলা দিয়ে নেবো, মানে প্রিয়া আর আমি। তো এখানে দেখুন চালতে কাটতে কাটতে না আমি আর লোভ সামলাতে পারলাম না, আমি বলছি আমার মুখে জল চলে আসছে। অ্যাকচুয়ালি এই কচি চালতে না এইভাবে লবণ দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। এখানে একটু লবণ আর লঙ্কা নিয়েছি, নিয়ে চালতেগুলো খেলাম, তারপরে আবার কাজ শুরু করব। বেশ এনার্জি পেয়ে গেছি কিন্তু। আর আপনারা কি চালতে এরকম করে কোনো দিন খেয়েছেন? আর কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন। আর পরশুদিন যে আমগুলো এনেছিলাম না, সেই আমটা খাওয়া হয়নি, তো একটা বার করে রেখেছি, এখন তো প্যাকিং করব, তখন বসে বসে খাওয়া যাবে। আর এদিকে কিন্তু অলরেডি রান্না আমি শুরু করে দিয়েছি। প্রথমে তো কোন ব্যাগটা নেব ডিসিশন নিতে পারছিলাম না, বড় ব্যাগ, মিডিয়াম ব্যাগ, ছোট ব্যাগ। তো পরে ডিসিশন নিলাম যে না, বড় ব্যাগটাই বার করা হোক, কারণ প্রিয়াকে একদম রেখে আসবো, অনেক দিন ওখানেই থাকবে, তো ওর জামা কাপড়ের তো খুব দরকার হবে। তো তার জন্য আজকে মানে এইবারে আর আমার জামা কাপড় কিছু যাবে না, যাবে বলতে গেলে শুধু প্রিয়ারই জামা কাপড়, তাই এই বড় ব্যাগটাই বার করে নিলাম। আর আমি এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, তার সাথে সাথে না আমি প্রিয়াকে বললাম যে তুই কোন কোন কানের মেকআপ বা কোনো সব যেসব জিনিস আছে সেগুলো কি কি নিয়ে যাবি আগে এক সাইডে প্যাক কর, তারপরে একদম ব্যাগের মধ্যে প্যাক করা যাবে। তো ও এখন বসে বসে বাঁচছে কোনগুলো নিয়ে যাবে কোনগুলো নিয়ে যাবে না, আর আমি তারে রান্নার কিছুটা এগিয়ে নিয়েছি, আর ওকে বলছি দূর থেকে, আর আমি এদিকে কাজ করছি, রান্না করছি। ওর যখন একদম গুছানো হয়ে যাবে, ও আমাকে বলে দেবে যে মা হ্যাঁ হয়ে গেছে, তখন আমি ব্যাগ নিয়ে বসবো। তো প্রিয়াকে তো বলেছিলাম ওর জিনিসগুলো গুছাতে, তো বেশ কিন্তু টাইম নিল গুছাতে। আর আজকে যে বলেছিলাম যে একটু মার্কেটে যাব, সে আর সকালে যাওয়া হলো না, বিকালেই যাব। তো দেখুন এখানে ও প্যাক করে সব দিয়েছে, আর ওর জুতোগুলোকে পরিষ্কার করে জোড়া নিয়ে যাবে সেগুলোও দিয়েছে। তো আমি এইভাবে প্যাক করে এর ভিতরে দিয়ে দিলাম। আর ইনার ওয়্যারগুলো একটা ছোট্ট পাউচের মধ্যে ভরে নিয়েছে, আর সমস্ত মেকআপগুলো পাউচ করে ভরে নিয়েছে, যখন বার করবে তাতে তখন যেন কোনো অসুবিধা না হয়। তো ব্যাগ প্যাক করতে করতে না মনে হচ্ছে যে এই ব্যাগেও বোধহয় হবে না, এতটা জিনিস হয়ে যাচ্ছে। আজকে যদিও আমার কোনো কিছুই এর ভিতরে বলতে গেলে থাকবে না, ওই একটা দুটো ড্রেস ছাড়া আর সমস্ত কিছু প্রিয়ারই থাকবে। অ্যাকচুয়ালি প্রিয়া অনেক দিন থাকবে, তো ওর জামা কাপড় সমস্ত কিছু প্যাক করার একটা ব্যাপার থাকে। তো দেখছি যদি এই প্যাকেটটায় না হয় তারপরে কিন্তু আরও ব্যাগ নিতে হবে। তো দেখুন আমি একদম ছোট্ট করে এগুলোকে আগে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, তারপরে এগুলোকে ফোল্ড করে নিচ্ছি, মানে গুলিয়ে নিচ্ছি আর কি ছোট করে। তো প্রিয়াকে বললাম তুইও একটু হেল্প কর, অনেকটা লেট হয়ে গেছে, কারণ রান্নাটাও এখনও বাকি পড়ে আছে কিছুটা। তো এখানে দেখুন একদম ছোট করে প্যাক করে রাখছি, যাতে এইভাবে প্যাক করলে কিন্তু জিনিস অনেক ধরে, আর বার করার সময় কিন্তু কোনো অসুবিধা হয় না, একদম সামনে বোঝা যায় কোন জিনিসটা কোথায় আছে। তো আমি যখনই প্যাক করি আমি এইভাবে জিনিস রাখার চেষ্টা করি। আর ছোট জিনিসগুলো তো পাউচের মধ্যে আমি নিয়েছি, তাতে কোনো অসুবিধা হবে না, যখন দরকার পড়বে মনের মতো করে আমি বার করে নিতে পারবো। আর ব্যাগের ভিতরে থাকলে না, তখন যদি ঠিকভাবে না রাখা হয় তখন বার করতে গেলে কিন্তু পুরো ব্যাগটাই এখন একদম ঘেটে চৌচির হয়ে যায়। তো যাই হোক কিছুটা কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি, পুরোটাই হবে না। আর ছোটোখাটো যেসব জিনিস থাকবে মনে করে রান্না করতে করতে এক জায়গায় করে রাখবো, লিস্ট বানিয়ে রাখবো, তারপরে রাত্রে যে টুকটাক বাকি থাকবে সেগুলো আরও প্যাকিং করে নেব।
তো কিছুটা প্যাক করে না কিচেনে চলে এসেছি। আজকে খুব দৌড়াদৌড়ি হচ্ছে, কালকে যাব আর আজকের থেকে একদম ঘাম ছুটে যাচ্ছে। কারণ একদিকে ওই পিয়ার ওদিকে বলছি, নিজে কাজ করছি, আবার এদিকে রান্নাবান্না আছে। তো চলুন আজকে একটা করলা সবজি আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমার শাশুড়ি মায়ের মানে রেসিপি। আর এটা কিন্তু আমাদের বাড়ির সবাই খুব খেতে ভালোবাসে, সব থেকে প্রিয়া এই সবজিটা ভালোবাসে। তো দেখুন করলাগুলোকে আমি একটুখানি পাতলা করে কেটে নিয়েছি, নিয়ে কিন্তু তেল দিয়ে আর শুধুমাত্র লবণ দিয়ে এটাকে সুন্দর করে লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। আর তারপরে তেলের ভিতরে একটুখানি রাঁধুনি ফোড়ন আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। হ্যাঁ, শাশুড়ি মা রাঁধুনি ফোড়ন দিত না, জিরে ফোড়নই দিত। তো রাঁধুনিটা তেতোতে আমার ভালো লাগে বলে আমি একটু দিয়ে দিলাম। আর তার সাথে ছোট্ট ছোট্ট একদম টুকরো করে আলু কেটেছিলাম, সেইগুলো দিয়ে দিয়েছি। এটাও কিছুক্ষণ ধরে কিন্তু ঢেকে রেখেছিলাম আর কম আঁচে নিয়ে এটাকে কিন্তু ভেজে নিয়েছি। আর তাড়াহুড়োর মধ্যে না কড়াটা পুড়ে গেছে, তেল দিয়ে অনেকক্ষণ থেকে গেছিলো। আর দেখুন মশলার মধ্যে আমি নিয়েছি একটুখানি আদা গ্রেট করে নিয়েছি, জিরে, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটুখানি মিষ্টি দিয়ে এটাকে জলে একটুখানি ঘোল বানিয়ে এর ভিতরে দিয়ে দিলাম। এটা আগের থেকে বানিয়ে রাখলে ভালো হয়, কিন্তু আজকে বুঝতেই পারছেন কত তাড়ার মধ্যে আছি। তো আজকে সব কিছু শর্টে কটে হচ্ছে, আর তাড়ার মধ্যে থাকলেই দেখুন কড়া পুড়ে যাচ্ছে। এদিকে মানে আমি তো দেখাচ্ছি এইটুকানি, কিন্তু এর পিছনে যে কি হচ্ছে সেটা আর কি বলবো। যাই হোক, মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আলুটার সাথে। এবার আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এমনি কষাতে কষাতে আলুটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে, তবু এখন আর একটুখানি জল দেবো যাতে আলুটা বেশ সিদ্ধ হয়ে যায়। আর এই জলটা দিয়েছি, দিয়ে আমি এবার ঢেকে দেবো। খুব একটা জল দিলাম না, কারণ এটা কিন্তু খুব একটা ঝোল হয় না, গা মাখা মাখা হয়। আর আজকে যে সেই সকাল থেকে বৃষ্টি হয়েছে না, বৃষ্টি কিছুতেই থামছে না। দেখুন কাকগুলো সব ভিজে নেতিয়ে গেছে। সেই মানুষ উপমায় বলে না যে কাক ভেজা হয়ে গেছি, তো সত্যি কাকদের দেখলে বোঝা যাচ্ছে কাকগুলো একদম ভিজে গেছে আর বৃষ্টি থামছেই না, ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে আমার আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এটা চন্দ্রমুখী আলু দিয়ে খুব ভালো হয়, কিন্তু সে তো আর সম্ভব না, এখানে চন্দ্রমুখী পাবও না। যখন কলকাতায় যাব তখন মন পুষিয়ে খেয়ে আসবো। তো করলাগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে একটুখানি ঢেকে দিয়েছিলাম। তারপরে অল্প একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি নেড়ে চেড়ে এটাকে কিন্তু নামিয়ে নেব। তো আমার করলার সবজি একদম রেডি। অবশ্যই একবার এইভাবে খেয়ে দেখবেন। আর আজকে তো মঙ্গলবার নিরামিষ, তাই দেখুন এখানে সয়াবিন আলুর তরকারি করেছি, আর ওই যে করলার ডালনাটা করলাম, আর এখানে চালতে দিয়ে ডাল করেছি। অ্যাকচুয়ালি কালকেও চালতে চাটনি করেছি, আর আজকেও চালতে দিয়ে ডাল করে নিলাম, কারণ মজুমদার তো চালতে কাটতে পারবে না, আর শুধু শুধু চালতেটাই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, মজুমদারকে খেতে দিয়ে দিয়েছি। আমরা তো এখনও খেতে বসিনি, কেন বলুন তো, এমনি প্যাকিং বাকি আছে কিছুটা। আমি এদিকে মজুমদারকে খেতে দিয়ে ওদিকে একটুখানি প্যাকিং করে নিচ্ছিলাম। এদিকে মজুমদার অলিম্পিক খেলা দেখছে আর তার সাথে সাথে খাচ্ছি। আর আমি মজুমদারকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে কি বলুন তো এখন সেলাই করতে বসে পড়েছি। প্রিয়া দেখি বললো যে মা আমার কিছু জামা খুলে গেছে। তো আমি তাড়াহুড়ো করে বসে পড়লাম যে জামাগুলোকে একটুখানি সেলাই করে দিই, তাহলে প্যাক করতে সুবিধা হবে। প্যাকিংয়ের দেখুন 1-2 দিন আগের থেকে করলে খুব ভালো হয়, কিন্তু এতটা কাজের মধ্যে ব্যস্ত ছিলাম আর প্যাক করা হয়নি। তো যাই হোক, আজকে রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো প্যাক মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, আর টুকটাক যা বাকি আছে সেগুলো রাত্রে ভরে নেব। তো এখন পিয়ার আমি খেতে বসেছি, তো ভিডিওটা আর বড় করব না। আজকে সত্যি এত টায়ার্ড লাগছে, এত ক্লান্ত লাগছে, খেয়ে দিয়ে একটা জম্পেশ করে ঘুম দিতে হবে, তারপরে এই কাজ শুরু করব। তাহলে ভিডিওটা আর বড় করব না, এইখানেই রাখছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিওতে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে ভিডিওটা এখানেই রাখছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।